সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব যে কোনো মুহূর্তে ঘটবে অঘটন, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন, দিল্লি থেকে কৌশলী হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কি ঘটতে চলেছে 12 ফেব্রুয়ারি, কাকে ক্ষমতায় আনছেন ইউনূস, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের পাতানো নির্বাচনে বন্দীদের না, 93% কারাবন্দির ভোট বর্জন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোটের মুখেই ইউনূসের মার্কিন ডিল, ক্ষমতার লোভেই কি ট্রাম্প স্মরণে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব পটুয়াখালীর দুমকিতে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যেও 12 ফেব্রুয়ারি জুলাই সনদ নিয়ে হবে গণভোট। সরকার চাইছে যে কোনো মূল্যে জুলাই সনদের পক্ষে বাংলাদেশবাসী তাদের মতামত জ্ঞাপন করুক। ভোটের ঠিক 3 দিন আগে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটি মন্তব্য জন্ম দিল এক জল্পনার। বাক্যবাণে বিধেছেন তদারকি সরকার প্রধান ইউনূসকে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তদারকি সরকারের বিদায় নিশ্চিত। গত 1.5 বছরে এই সরকার সংস্কার করার সুযোগে পেয়েছিল, কিন্তু তারা সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি। রবিবার রাজধানী ঢাকার একটি হোটেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শিরোনাম ছিল অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি কেন বলতে চাই যে এই সরকারের এখন যাওয়ার সময় হয়েছে, কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গিয়েছে। আর ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে এসেছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটি ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে সেই অর্জন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কেমন হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার এখনও সুযোগ আছে। মহিলা হোক বা অন্য কোনো জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ আছে। দেবপ্রিয় ভট্টাচার্যের কথায়, পিছিয়ে পড়া মানুষদের ভোট আনা এবং ভোটের আগে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সরকারের সামনে ভালো কাজ করার সুযোগ এটি। সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের জায়গা পাওয়ার একটি সুযোগ থাকবে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, মাননীয় প্রধান উপদেষ্টার কথার সঙ্গে তার কাজের মিল নেই। তিনি বলেছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার তলায় থাকবে। ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতা খোলে নাই। সংখ্যালঘু নির্যাতন ও নিপীড়ন প্রসঙ্গে কড়া ভাষায় তদারকি সরকারের সমালোচনা করেছেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, আমি একটি উদাহরণ দিই। 19 জানুয়ারি 2026 সাল। আমাদের অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ আছেন তত্ত্বাধায়ক সরকারের ভিতরে, মানে উনি সরকারের উপদেষ্টা না, বক্তা হিসেবে উনি একটি প্রেস কনফারেন্স করে বললেন, 2025 সালে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, মানে সম্পৃক্ত 645 জন, কিন্তু এর মাত্র 71টি হল সাম্প্রদায়িক কারণ। দেখেন, আপনারা বলেন আমরা বুদ্ধিবৃত্তির চর্চা করি, অনেক খারাপ কাজ করি। সরকারের ভিতরে থেকে রাষ্ট্রীয় মুখপাত্র হয়ে কী ধরনের বুদ্ধিভিত্তিক অপপ্রচার করে বা বিকৃতি করে, তার একটা উদাহরণ। তো আমি ভাবলাম আমরা তো ইকোনমিস্ট মানুষ, অ্যানালিসিস করি, এভিডেন্স পেলেই তো বুঝতে চাই কিভাবে এটার ব্যাখ্যা করা হয়। 71 জন কিভাবে পেল, আর 645টাই বা কিভাবে পেল? 1 বছরে শুধু সরকারি হিসেবে 645টা আক্রমণ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর 2025 সালে, সরকারি হিসেব। 71টি পেয়েছেন মন্দিরের ওপর বা প্রতিমা ভাঙার ওপরে, আর বাকি এই 500 কতজন? ঘটনা উনি সাম্প্রদায়িক হিসেবে দেখেন না। কিসের সমস্যা? না ওটা জমি জিরাত নিয়ে সমস্যা। অদ্ভুত কথা। এখন প্রশ্ন হলো, নির্বাচনের মাত্র 3 দিন আগে অর্থনীতিবিদ অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ আছে বলার মধ্য দিয়ে কি তদারকি সরকারকে এই বার্তা দিতে চাইলেন যে ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের সুযোগ করে দেওয়া উচিত? এদিকে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা,
আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে সব পক্ষ। এই নির্বাচনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তদারকি সরকার প্রধান ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হাতে অস্ত্র মূলত দুটি। এক, যেভাবেই হোক নির্বাচন বানচাল হয়ে যাওয়া, সেটা শেষ মুহূর্তে হলেও হতে পারে। দ্বিতীয় কৌশল, ক্ষমতায় এমন একটি রাজনৈতিক দলকে আসীন করা যে দল আদতে তার হুকুমে চলবে। তিনি ক্ষমতা না থেকেও আরও প্রবলভাবে ক্ষমতায় থাকতে পারবেন। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও এই নির্বাচন নিয়ে উৎকণ্ঠার শেষ নেই। তাদের আশঙ্কা, শেষ মুহূর্তে নির্বাচন যে কোনো উপায়ে বাতিল হয়ে যেতে পারে। এর মধ্যে জনতার মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তাদের আতঙ্ক জামাত আর এনসিপিকে নিয়ে। জনগণ মনে করছে এই দুটি দলকে ক্ষমতায় বসাতে তদারকি সরকার প্রধান সব আয়োজন করে ফেলেছেন। তাতে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারির সম্ভাব্য দৃশ্যপট কয়েকটি রূপরেখায় দেখা যাচ্ছে। তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আশা, এবার ভোট পড়বে 55%-এর বেশি। সময়মতো ভোট আর টার্নআউট 55%-এর বেশি হলেই পরিষ্কার হয়ে যাবে যে জামাত আর এনসিপি এই দুই দল মিলে ক্ষমতায় আসীন হতে চলেছে। সরকার ভোট পর্ব মিটে যাওয়ার পর জোরের সঙ্গে বলবে জয়ী হল স্থিতিশীলতা। প্রশ্ন হচ্ছে, তবে কি ভোটের দিন বাংলাদেশ পুরোপুরি শান্ত থাকবে? কোনো প্রান্ত থেকে কি হিংসাত্মক ঘটনার খবর আসবে না? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ধারণা, নির্বাচনের দিন এই ধরনের ঘটনা ঘটবে না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদারকি সরকার পুলিশ ও সেনাবাহিনীকে কতটা দায়িত্ব পালন করতে দেবে তার উপর সবকিছু নির্ভর করছে। সহিংসতার অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটদান স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তৃতীয়টি হল শেষ মুহূর্তে নিরাপত্তার দোহাই দিয়ে আংশিক স্থগিত রাখা। এটার কারণ সময় নেওয়া। পরিস্থিতিকে সরকার নিজেদের অনুকূলে রাখার চেষ্টা চালাতে ভোট আংশিকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করতে পারে। ভোটপূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামিয়ে আনা। চতুর্থত, প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র ভোটের হার বাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা চালাবে তদারকি সরকার। রাজনৈতিক মহলের একাংশ তেমনই আশঙ্কা করছে। বাংলাদেশের প্রাক নির্বাচনী পরিস্থিতির দিকে তাকালে একটি জিনিস কিন্তু বেশ পরিষ্কার। সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হলো ভোটের হার কি হতে পারে। সরকার এতটা নিশ্চিত হচ্ছে কি করে যে 12ই ফেব্রুয়ারি ভোটের হার হবে 55%? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা একটি পরিসংখ্যা বা প্রত্যাশা, কিন্তু তলিয়ে ভাবলে দেখা যাবে এর পিছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে একই বলি, যে কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা ভোটের হার আগে থেকেই নির্ধারিত করে দিলেন। তারা জনগণ আর বিদেশ রাষ্ট্রের মনে আগে থেকেই গেঁথে দিতে চাইছেন। রাজনীতিতে একেই বলা হয় ব্যান্ড ওয়াগন এফেক্ট। মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তারপরে এই সংখ্যাটা শুনে যেন কেউ চমকে না ওঠে। সরকার খুব ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছে, যাতে ভোটের পর মানুষ এই সংখ্যাটা শুনলে বলবে এটাই হওয়ার ছিল। এর মানে কি ভোটের দিন উপস্থিত ভোটারের সংখ্যা আগে থেকেই ছকে ফেলা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত হতে চলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশের 93% কারাবন্দী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নজিরবিহীন সুযোগ রাখা হলেও বন্দীদের মাঝে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। সারা দেশের কারাগারগুলোতে থাকা মোট 85,000 বন্দীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র 4,538 জন। এই বিশাল বর্জনকে আওয়ামীপন্থী আইনজীবীরা সরকারের প্রতি গণ অনাস্থা এবং পাতানো নির্বাচন বর্জন হিসেবে দেখছেন। কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বন্দীদের একটি বড় অংশই বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় তারা এই প্রক্রিয়ায় অংশ নেননি। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাবি ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত সহ আওয়ামী লীগের শতাধিক আসামির আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি স্পষ্ট জানিয়েছেন যে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে সাধারণ মানুষের আগ্রহ একেবারেই কম। কারাগারে অনেক আসামি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তারা কাকে ভোট দেবে সেই প্রশ্নও তোলেন তিনি। কেবল রাজনৈতিক বন্দী নয়, সাধারণ কয়েদিদের মাঝেও এই ভোট নিয়ে কোনো উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই এই অনীহার চিত্র স্পষ্ট ছিল। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে 3 সপ্তাহ ধরে নিবন্ধন চললেও 85,000 বন্দীর মধ্যে নাম লিখিয়েছিলেন মাত্র 5,940 জন। গত 3 ফেব্রুয়ারি থেকে বিশেষ এই ভোটগ্রহণ শুরু হয়ে গত শনিবার শেষ হওয়ার কথা ছিল। প্রাপ্ত তথ্যানুযায়ী গত 5 দিনে 4,538 জন বন্দী তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে প্রথম দিন 1,521 জন, দ্বিতীয় দিন 988 জন, তৃতীয় দিন 1,138 জন, চতুর্থ দিন 420 জন এবং শেষ দিনে 471 জন ভোট দেন। নিবন্ধিত হওয়া সত্ত্বেও বাকি 1,402 জন বন্দী ভোট না দেওয়ায় তাদের সুযোগ দিতে সময় আরও একদিন বাড়িয়ে আজ রোববার পর্যন্ত করা হয়েছে।
আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কারাগারের এই নজিরবিহীন বর্জন সরকারের নির্বাচনী গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট। তার আগেই তড়িঘড়ি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে 18% করে দিয়েছে আমেরিকা। পাশাপাশি আমেরিকার পণ্য দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের উপর শুল্ক শূন্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন হল, ভোটের আগে কেন তড়িঘড়ি এত বড় একটা ডিল করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে এমনটা হওয়ার পেছনেও ভোট অঙ্ক এবং ইউনূসের ব্যক্তিগত স্বার্থই জড়িয়ে রয়েছে। ভোট নিয়ে কি খেলা? বাংলাদেশের জুলাই-আগস্ট আন্দোলনের পেছনে যে আমেরিকার হাত ছিল সেটা মোটের উপর পরিষ্কার। আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার এই অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে আমেরিকার নিজের স্বার্থেই তাকে উৎখাত করেছে বাংলাদেশের গদি থেকে, তারপর নিজের হাতের পুতুল মোহাম্মদ ইউনূসকে এনে বসিয়েছে। যদিও বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকার নয়, ভোট চান স্থায়ী সরকার। আর এই চাপটা বুঝেই ভোট ঘোষণা করতে হয়েছে ইউনূসকে। নির্বাচন হতে চলেছে 12 ফেব্রুয়ারি। কিন্তু এখানেও একটা মুশকিল রয়েছে। আসলে বর্তমান আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপি অত্যন্ত শক্তিশালী দল। তারেক রহমানের নেতৃত্বাধীন এই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা খুব বেশি। সেই তুলনায় উগ্র মুসলিমপন্থী, আমেরিকাপন্থী ও ইউনূসের কাছের দল জামাতে ইসলামের জনসমর্থন খুবই কম। আর সেটাই ওয়াশিংটনকে চিন্তায় রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই আমেরিকা এবং ইউনূস মিলে ভোটের আগেই তড়িঘড়ি এই চুক্তিতে সই করে ফেলল বলেই তাদের মত। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তির মাধ্যমে জামাতকে কিছুটা এগিয়ে দিতে চাইছে আমেরিকা। ওয়াশিংটন বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাইছে যে জামাতের সঙ্গে তাদের সখ্য রয়েছে। ইউনূসও তাদের কাছের লোক। তাই বাংলাদেশের বস্ত্রশিল্পকে বাঁচিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে দিতে চেয়েছেন ট্রাম্প। আর এমনটা হলে ইউনূসের জন্য ভালো খবর, কারণ তিনিও জামাতের কাছের লোক। মাথায় রাখতে হবে, এই কৌশল বাস্তবে ফলে গেলে ভোটে ব্যাকসিটে চড়ে যেতে পারে বিএনপি, আর সেটা ভারতের জন্য খারাপ খবর। নরেন্দ্র মোদী সরকার কোনোভাবেই চাইবে না যে ক্ষমতায় আসুক জামাতের মতো ইসলামপন্থী দল। তার চেয়ে বিএনপি ঢের কালো। ইউনূসের কী লাভ? অনেকেই মনে করছেন বাংলাদেশের ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছেন ইউনূস। সেই স্বাদের থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আমেরিকার সঙ্গে তড়িঘড়ি ডিল করে আদতে বাংলাদেশের মানুষের মন নিজের দিকে টানতে চাইছেন, যাতে তাকে নিয়ে জয় জয়কার হতে থাকে। তিনি যাতে ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে পারেন। যদিও দেখার এই চুক্তির প্রভাব বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা পড়ে। আদৌ বিএনপি এর থেকে এগিয়ে চায় কিনা জামাত? পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সাইক্লোন শেল্টারের ভোটকেন্দ্রে টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি রাত আনুমানিক 10:45 দিকে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে তা ভোটকেন্দ্রের ভেতরে নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম বলেন, সাইক্লোন শেল্টারে চলমান স্কুলের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে কে বা কারা টায়ারে আগুন জ্বালিয়ে ছুড়ে দিয়েছে। মসজিদ থেকে কিছু মুসল্লি আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। ভোটকেন্দ্র এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এমন ঘটনা ঘটানো হতে পারে। এদিকে আগুন দেওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন লাগিয়ে পাঙ্গাশিয়া নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।